নমস্কার প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস শুরু করছি খবরের অন্তরালের খবর নিয়ে এখনকার প্রতিবেদন। আজকের বিষয় আইনের শাসন প্রতিষ্ঠা থেকে ক্রমশ কেন দূরে সরে যাচ্ছে বাংলাদেশ। গতকালের প্রতিবেদনে আলোচনা করেছিলাম হাসিনার বিদায়ের পরেও কেন বাংলাদেশে শান্তি ফিরছে না, বরং কিভাবে ঘনিয়ে আসছে আরো বিধ্বংসী ঝড়ের সম্ভাবনা, সেই বিষয় নিয়ে। গতকাল সমস্যার কথা বলেছিলাম, আজ সমাধান বলিনি। আজকেও সমাধান নয়, তবে হ্যাঁ, ওই সমস্যা কিভাবে উতরে যাওয়া যায় তাই নিয়ে দু চার কথা। শেখ হাসিনার আমলের স্বৈরাচার কতটা ভয়ঙ্কর ছিল সে নিয়ে নানা জনে নানা কথা বলবেন। কেউ বলবেন খুবই ভয়ঙ্কর, আবার যিনি শেখ হাসিনার দল আওয়ামী লীগের সমর্থক তিনি আবার হাসিনার মধ্যে স্বৈরাচার খুঁজে পাবেন না। এটা একদমই অস্বাভাবিক নয়, বরং একান্ত স্বাভাবিক। আমরা সরকারের নীতি ও কাজের সমর্থন বা বিরোধ করি আমাদের নিজস্ব রাজনৈতিক বিশ্বাস অবিশ্বাসের মাপকাঠি দিয়ে। আরো স্পষ্ট করে বলতে হয় যে রাজনৈতিক দলের কাছে আমাদের টিকি বাঁধা থাকে, সেই দলের চোখ দিয়ে আমরা আমাদের সমর্থন বা বিরোধ জানাই। বাংলাদেশ ছেড়ে ভারতের দিকে তাকান না। নরেন্দ্র মোদীর শাসনকালকে কংগ্রেস এবং কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে আছে যে দলগুলি নরেন্দ্র মোদীর বিরোধী, তারা নরেন্দ্র মোদীর এই শাসনকালকে বলে অঘোষিত জরুরি অবস্থা, এমনকি ফ্যাসিবাদও বলে। আবার নরেন্দ্র মোদীর দল বিজেপি এবং তার জোটের দলগুলো মোদীকে বলছে বিকাশ পুরুষ। একটু পিছিয়ে যান, যখন ইন্দিরা গান্ধীর শাসন ছিল আমাদের দেশে, তখন আমাদের পশ্চিমবঙ্গের এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট তারা অনেক সব কমিউনিস্ট পুঁথিপত্র পড়ে ঠড়ে তারা ইন্দিরা গান্ধীকে বলেছিল, ইন্দিরা গান্ধীর শাসনকে বলেছিল আধা ফ্যাসিবাদ। আবার সেই ইন্দিরা গান্ধী তার দল কংগ্রেসের সাথে এখন জোট বেঁধে আবার সেই সিপিএম দল চলছে। মোদীর শাসনকালকেও তেমনি কেউ বলছে যে এটা হচ্ছে মোদী হচ্ছে বিকাশ পুরুষ, মোদীর শাসনকাল স্বাধীন ভারতের ইতিহাসের স্বর্ণযুগ, আবার কেউ বলছে ফ্যাসিবাদ। কি বলবেন এই যে বিপরীতমুখী কথাবার্তা, এটাকে কি বলবেন? এটা যে শুধু ভারত বা বাংলাদেশের ক্ষেত্রে নয়, যে কোনো দেশের যে কোনো শাসকের মূল্যায়নে এটা দেখা যায়। আমি যে প্রতিবেদনগুলো রাখছি আপনাদের কাছে, সেখানকার কমেন্টস বিভাগে যান, দেখুন যে কেউ বলছেন শেখ হাসিনার শাসনকাল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সাফল্যের শাসন, সবচেয়ে বড় সাফল্যের পর্ব। আবার কেউ হাসিনাকে তুলোধনা করছেন, তার অ্যান্টি হিউম্যান রাইটস ব্যবস্থা যেসব তিনি করেছেন সেই সব অত্যাচারগুলোর কথা তুলে। এই অত্যাচারগুলো আবার খোঁজ করলে দেখা যাবে কিছু বাস্তব, আবার অনেকটাই অবাস্তব, কল্পনার জগৎ থেকে এসছে। যেমন সম্প্রতি এক আয়না ঘরের কথা এসেছিল। তো যাই হোক, দুপক্ষের কেউই মিথ্যে বলছেন না, দুপক্ষই সত্যি বলছেন, কিন্তু দুইয়ের মধ্যে ফারাকটা দেখুন তো, একেবারে জমিন আসমান ফারাক যাকে বলে। আর এর কারণ হচ্ছে কি? পারসেপশন বা দৃষ্টিভঙ্গির তফাৎ। শেখ হাসিনার শাসনের কোনটা আমি নেব আর কোনটা নেব না, তার জন্যই ফারাক। কিন্তু এখন যখন শেখ হাসিনার শাসনের অবসান ঘটেছে, তখন বাংলাদেশের মানুষের সাধারণ চাহিদাটা কি? শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত থাকুক
এবং তার আমলের যে স্বৈরাচারী যে সমস্ত কাজকর্ম তিনি করেছেন, ব্যবস্থা নিয়েছেন, সেগুলোর অবসান হোক, তাই তো? অর্থাৎ এখনকার চাওয়াতে কিন্তু দুপক্ষের মধ্যে কোনো ফারাক নেই। নতুন সরকারের কাছে এই যে চাহিদা, সেটা তো শুধু চাইলে হয় না, কোন পথে এগোলে সেই চাহিদা পূরণ হবে সেই পথটাও খুঁজে বার করতে হবে, এবং তারপর সেই পথে এগোতে গেলে কি করতে হবে সেগুলো দেখতে হবে। তা যদি না হয় তাহলে উন্নয়নও যেমন হবে না, তেমন স্বৈরাচারও আবার নতুন পোশাক পরে এসে হাজির হবে। অর্থাৎ হাসিনা আমলের উন্নয়ন যেমন বিদায় নেবে, তেমনি স্বৈরাচার নতুন পোশাক পরবে। আগে তবু একটা ছিল, অর্থাৎ হাসিনার আমলে উন্নয়ন ছিল, আবার স্বৈরাচারও ছিল, একটা ভালো একটা খারাপ। এখন হবে কি? এখন দুটোই খারাপ থাকবে। আর এই পরিস্থিতিতে লাভবান হবে তারা যারা ঘোলা জলে মাছ ধরতে ভালোবাসে, তাদের কাছে জল ঘোলা থাকাটাই কাম্য। তারা মুখে বলবে স্বচ্ছ পানি চাই, স্বচ্ছ পানি চাই, কিন্তু পানি যখন আসবে তাদের কাছে সেটা তারা ঘুলিয়ে দেবে নিজেদের স্বার্থ বজায় রাখতে। এই ঘুলিয়ে দেওয়ার রাজনীতি শুরু হয়েছে এখন বাংলাদেশে। শেখ হাসিনার বিদায়ের পর পরিবেশ শান্ত হোক, শান্তি ফিরে আসুক দেশে, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, দেশের শিল্প যেমন বিকশিত হচ্ছিল তার চেয়ে বেশি হোক বিকাশ, এটাই তো চাইছে মানুষ। কিন্তু গ্রাসরুট লেভেলে সেটা দেখা যাচ্ছে না, বরং সেখানে উল্টো জিনিস দেখা যাচ্ছে। কেন এটা হচ্ছে? কারণ পথ দেখাবার জন্যে টর্চ বিয়ারার হয়ে আলোকবর্তিকা নিয়ে যারা এসেছেন মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্যে, যিনি বা যারা, তারা নিজেরাই পথের দিশা ঠিক মতো জানেন না। এর এক তো পথ কোথায় সে বিষয়ে স্পষ্ট ধারণা নেই, তার উপর তাদের নিজেদের নানান স্বার্থ চিন্তা ক্রমশ প্রবল হয়ে উঠছে, সেই বানরের পিঠে ভাগের গল্পের মতো। আর বানর তো একটা নয়, চারদিকে হুড়োহুড়ি পড়ে গেছে বানরদের মধ্যে। কে কতটা পিঠে ছিঁড়ে নিজের মুখে বা নিজের দখলে নিতে পারবে তার প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতা করতে গিয়ে পানি ঘোলা হোক কি কাদায় ভরে থাক, তাতে তাদের কি? যে যার নিজের পারসেপশন নিয়ে, নিজের স্বার্থ নিয়ে, নিজের ইন্টারেস্ট নিয়ে কামড়া কামড়ি শুরু করে দিয়েছে। দেখুন, কেউ আমেরিকার পক্ষে তো কেউ বিপক্ষে, কেউ ভারতের পক্ষে তো কেউ ভারতের নাম শুনলে তেলে বেগুনে জ্বলে উঠছে, কেউ দেশটাকে বঙ্গবন্ধুর জমানায় নিয়ে যেতে চাইছে তো কেউ পূর্ব পাকিস্তানের জমানায় ফিরে যেতে চাইছে। অন্তর্বর্তী সরকারের এক এক উপদেষ্টার এক এক মত, ফল যা হওয়ার তাই হচ্ছে। অথচ হাসিনা কি করেছিলেন? তিনি একদিকে তিনি যেমন আমেরিকাকেও তাদের সাথেও নানান চুক্তি করেছেন, সামরিক চুক্তি, বাণিজ্য চুক্তি, নানা রকম চুক্তি করেছেন। এমনকি আমেরিকান সৈন্যরা এসে বাংলাদেশের সৈন্যদের সাথে তারা একসাথে জয়েন্ট মার্চ করছে তাদের সেখানে। আবার দেখুন, বাংলাদেশের শেখ হাসিনা চীনের সাথেও সদ্ভাব রেখেছিলেন, আর ভারতের সাথে সদ্ভাব তো ছিলই তার, সে কথা আপনারা জানেন। অর্থাৎ রাজনীতিবিদ তিনি হবেন যিনি এক পক্ষে নন, যিনি সব পক্ষকে তার নিজের দেশের স্বার্থ দেখে সব পক্ষের সাথে সমান একটা সম্পর্ক রেখে দিয়ে চলেন। ইউনূস সাহেব নামী মানুষ, মানি মানুষ, দেশ চালাতে গেলে যে প্রশাসনিক দক্ষতা, মিশন ও ভিশন দরকার, তার মধ্যে যখন তিনি গ্রামীণ ব্যাংকের দায়িত্বে ছিলেন তখন এমন কিছু কাজ করেছেন তার খবর আমরা রাখি, যেগুলো জন্য তার প্রশংসা করার কোনো ভাষা থাকা উচিত নয়। হ্যাঁ, সে সময় তিনি অনেক তার অত্যাচারের অনেক কথা আমরা শুনেছি,
সেগুলো নিয়ে যাচ্ছে না, কিন্তু তার ভালো দিকটাই ওই যে বললাম, আপনি কোনটা নেবেন, ভালো নেবেন না খারাপ নেবেন। অনেক ইনোভেশন করেছিলেন, দুনিয়াকে নতুন এক কনসেপ্ট দিয়েছিলেন মাইক্রো ফাইন্যান্স নিয়ে, কিন্তু প্রধান উপদেষ্টার পদে বসার পর থেকে তিনি এখনো পর্যন্ত সাফল্যের কোনো চিহ্ন রাখতে পারেননি। দেশে আইন শৃঙ্খলা ক্রমশ অবনতির দিকে চলেছে। আন্দোলনে মারাত্মক আহত মানুষদের চিকিৎসার ব্যাপারে এখনো অবধি কিছুই করেননি। এই নিয়ে সারা দেশ জুড়ে নানান সমালোচনা, কিন্তু তার সেদিকে কান নেই। তার এক উপদেষ্টা বলছে মারাত্মক আহতদের চিকিৎসার জন্য ব্যাংকক, মালয়েশিয়া আরো কোথায় কোথায় নিয়ে যাবেন, আজ অব্দি একজনকে নিয়ে যাওয়া হয়নি। আরে নিয়ে যাবেন তো কবে নিয়ে যাবেন? ভারতের সঙ্গে বাণিজ্য চালু হতে পারে, সেটা যদি চালু হতে পারে তাহলে চিকিৎসার জন্য তাদের ভারতে পাঠাতে অসুবিধে কোথায়? ভারতের সঙ্গে তাদের ভিসা দেয়া নিয়ে কেন কথা বলবেন না? আপনারা জানেন পাকিস্তানের সাথে তো ভারতের এত ঝগড়া, সেই পাকিস্তান থেকে এবছর অলরেডি এসে গেছে 800 জনের ওপরে ভিসা নিয়ে এসে গেছে ভারতে নানান কাজে। কেন বলছেন না সেটা বুঝি। যে ছাত্ররা ভারত বিরোধিতা দিয়ে আন্দোলনকে উচ্চগ্রামে নিয়ে গিয়েছিল তাদের মুখ রক্ষা হবে না বলে চুপ রয়েছেন, কিন্তু এই চুপ থাকার জন্য কত মানুষ পঙ্গু হয়ে গেছে এবং যাবে সে খেয়ালটা করেছেন তিনি? ইউনূস সরকারকে যে ছাত্র উপদেষ্টারা তার এই সরকারে আছেন, তার বিশেষ সচিব হিসেবে যে ছাত্র নেতাটি আছেন, তারা সরকারে এসেছে কিভাবে? কখনো খোঁজ নিয়েছেন ইউনূস সাহেব? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি কি কাউন্সিলের মিটিং করে তাদের মনোনীত করে পাঠিয়েছে? আমি যতদূর জানি সেরকম কোনো মিটিং হয়নি। এই নিয়ে বিভিন্ন জায়গায় ছাত্ররা ফুঁসছে যে 3 জন এসছে, 3 জনই কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের? দেশে কি আর বিশ্ববিদ্যালয় নেই? সরকারি বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনেক তো আছে, সেখান থেকে কেউ আসেনি কেন? কাউকে নেননি কেন উপদেষ্টা? কেন তারাও তো আন্দোলন করেছেন। ক্ষমতা গ্রহণের আগে ইউনূস সাহেব বলেছিলেন 3 মাসের মধ্যে নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবেন। আর নির্বাচন করা তো দূরের কথা, কোন রাজনৈতিক দলের সঙ্গে তিনি নির্বাচনের ব্যাপারে কি মিটিং করেছেন? প্রশাসন কিভাবে আরো ভালো চলে সে বিষয়ে একটা কোর কমিটি থাকা তো উচিত, কিংবা মন্ত্রিসভার, মানে এখানে তো মন্ত্রিসভা নয়, উপদেষ্টা পরিষদ, তাদের মিটিং হয় নিয়মিত? আমি যতদূর জানি হয় না। এভাবে দেশ চলে? বিশেষত এমন একটা দুর্যোগের সময়ে মনে হচ্ছে তিনি ভেবে রেখেছেন কয়েকজন উপদেষ্টা আর সেনাবাহিনীর উপর নির্ভর করে তিনি কয়েকটা বছর কাটিয়ে দেবেন। এমনি তো সেনা প্রধান 18 মাসের একটা লম্বা ছুট দিয়েছেন। 18 মাস যে 28 মাস, 28 থেকে 38 হবে না, কে বলতে পারে? বাজারে এখন আওয়ামী লীগের লোকজনদের স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে না, তারা লুকিয়ে আছেন, কিন্তু বিএনপি লুকিয়ে নেই। গতকাল খবর দিয়েছিলাম বিএনপির মহাসচিব তিনি ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায়। আজ দেখলাম এক বিএনপি নেতা, তার পরিচয় জানি না, একটা খুব দামি কথা বলেছেন, তার একটা ভিডিও এসছে আমার কাছে, শুনুন, তার সেই ভিডিওটা শুনুন একবার, দেখুন। এই গ্রামে বেছে বেছে জামাত ইসলাম বেঁধে রেখে, আওয়ামী লীগ বেঁধে রেখে আপনারা যারা রয়েছেন সবাই মিলে ঐক্যবদ্ধ একটি সমাজ হতে হবে। সেই সমাজের নাম বিএনপির সমাজ। এই মানুষগুলোর ভালো মন্দ, সুখ দুঃখ সবকিছু শেয়ার করবেন। আপনারা যারা নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা আজকে পারেন নাই, আপনারা সেই মানুষগুলোর সাথে পারেন নাই, আমরা যেভাবে বলেছি আপনারা যেতে পারেন নাই। বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত ছাড়া যে মানুষ আছে তারাই বিএনপি।
যারা আওয়ামী লীগ করেন এবং যারা জামাত করেন, তার বাইরে যে মানুষগুলি রয়েছে তারা সবাই বিএনপি করেন। কি বললেন শুনলেন তো? এটাই কিন্তু পথ। গণতান্ত্রিক দেশে যদি এটা অন্তর্বর্তী সরকার না হয়ে যদি জাতীয় সরকার হতো, সমস্ত দলকে নিয়ে ওই বিএনপি জামাত এদের সাথে জাসদ সবার সাথে যদি আওয়ামী লীগকে নিয়েও একটা সরকার তৈরি হতো, তাকে বলা হতো জাতীয় সরকার। জাতীয় সরকার হলেও তার বিরুদ্ধে এত কথা আসতো না, কিন্তু এটা জাতীয় সরকার নয়। তাহলে এখন কি উপায়? এখন উপায় হচ্ছে যত তাড়াতাড়ি করা সম্ভব নির্বাচন করে এই দেশ চালাবার দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেওয়া উচিত। মানুষের ইচ্ছা অনুযায়ী যারা জিতবে তারা নেবে দেশের শাসনভার। আওয়ামী লীগ, বিএনপি, জামাত এই তিন দলকে একসাথে করে নিয়ে মানে তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে এনে তিনি নির্বাচনের দাবি তুলে দিয়েছেন। এই যে বিএনপি নেতা যার ভিডিওটা দেখলেন, তিনি অবশ্য বলেছেন আওয়ামী লীগ এবং জামাতের বাইরে আরও যারা আছেন তারা সবাই বিএনপি লোক। তো আমাদের তো মনে আছে এরপরও তো বিএনপি গত নির্বাচনে বিএনপির তো এমনি একটা আছে, তাদের ওই বোধহয় 14 দলের জোট আছে, আর আওয়ামী দলের সাথে তো আরও একটা দল আছেন। তো এদের সেই জন্য হয়তো তাদেরকে ছোট দল বলেই তাদেরকে একসাথে নিয়েছেন। কিন্তু মুদ্রা কথাটা হলো বিএনপি নেতা এবং বিএনপি কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার কথা বলেননি, যেটা এখন সরকারে যারা আছেন তাদের অনেকেই এখন এই কথাগুলো বলছেন যে আওয়ামী লীগকে একদম মুছে দিতে হবে। এটা গণতন্ত্র নয়, এটা বিএনপি কিন্তু আজ বুঝেছে। এবং বিএনপি বুঝেছে কারণ প্রশাসন চালাবার অভিজ্ঞতা বিএনপি দলের আছে। আপাতত এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে একটা ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন ও লিংক শেয়ার করুন। আর আমাদের যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি প্রতিযোগিতার যে সমীক্ষাটা আমরা করেছি, প্রতিযোগিতা বলবো না, যে সমীক্ষাটা আমরা করছি, সেই সমীক্ষায় আপনি যদি আপনার নাম পাঠিয়ে না থাকেন এখনো, তাহলে এই মুহূর্তে এখনই পাঠিয়ে দিয়ে দিন 5টি নাম পছন্দের ক্রম অনুসারে। মনে রাখবেন 1টা 2টো 3টে বা 4টে নয়, 5টি নামই পাঠিয়ে দেবেন পছন্দের ক্রম অনুসারে। এখনো আমাদের হাতে সময় আছে। আমরা নভেম্বর মাস পর্যন্ত আমরা এই নামগুলো নেব, ডিসেম্বরে এভালুয়েশন করব এবং তারপরে আমরা জানুয়ারি 2025-এর 1 জানুয়ারি আমরা আমাদের এই সমীক্ষার ফলাফল ঘোষণা করব। আজ তাহলে এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।